बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आऊज़ु बिल्लाहि मिनाश शैतानिर रजीम। दुनियार मजदूर एक हও। आज একজন আউটসোর্সিং কর্মচারী হিসেবে আমাদের যে কেন দাবি বাস্তবায়ন হচ্ছে না এবং কী কারণে বাস্তবায়ন হচ্ছে না এই বিষয়ে আমি লাইভে আসব এবং এসেছি। শুরুতেই আমি কিছু শিরোনাম আপনাদের বলতে চাই। শুরুর ইতিহাস, আনিস ভাই, জীবন ভাই, শিশির ভাইয়ের ইতিহাস, মুকুলচন্দ্র দেবনাথের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস, গোপন মিটিং করার ইতিহাস, সত্য বলা যাবে না ইতিহাস, কাজের কোনো গতি নাই, ক্ষমতার লোভ এবং ফেসবুকে যারা যারা এই কমেন্ট করছেন 98 জন লাইক কমেন্ট করেছেন এবং সেখানে কিছু কথা আছে সেগুলো নিয়ে আলোচনা করব। আমার লাইভটা দেখা যাচ্ছে কিনা এখন পর্যন্তই কাউকে দেখা যাচ্ছে না যে আসলে কেউ যুক্ত হয়েছে কিনা। আমি লাইভটা একটু শেয়ার করে দেই। শেয়ার লাগবে না, পরবর্তীতে তো শেয়ার করে দিব। যাই এখন বিষয়টা হচ্ছে শুরুর ইতিহাস। এই আউটসোর্সিং কর্মচারীদের যে আজকে যে পর্যন্ত 2025-এর নীতিমালা পর্যন্ত যে পর্যন্তই আমরা আন্দোলন সংগ্রাম করে আসছি বা করতেছি, এটার একটা শুরুর একটা ইতিহাস আছে। সেই শুরুর ইতিহাসটা ছিল এরকম যে আনিস ভাই, রমজান আলী টিটু ভাই, তারপরে হচ্ছে আমাদের ছিল আরও, মানে আমি এখন আমার আপাতত মনে পড়ছে না, তো মনে পড়লে আমি বলবো নামগুলো। তো শুরুতে তারা এবং আমাদের নারায়ণগঞ্জের মুন্না ভাই, মুকুলচন্দ্র দেবনাথ এবং পরবর্তীতে আমি যুক্ত হই। সেই শুরু থেকে আমরা যখন তিলে তিলে রাতের পর রাত, দিনের পর দিন এই অনলাইনের মাধ্যমে আমরা একের পর এক বুদ্ধি পরামর্শ করে আমরা যখন একটা জায়গায় চলে আসি, তখন ওই সর্বপ্রথম আমরা সিদ্ধান্ত নেই জাতীয় যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করব। সেই প্রোগ্রামে ওয়ালাইকুম আসসালাম ইকবাল ভাই, ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, ধন্যবাদ। তো শুরুতে আমরা যে আন্দোলন সংগ্রাম শুরু করি, আমরা যখনই আন্দোলন শুরু করি তখনই আমাদের উপর একটা কালো ছায়া আবরণ পড়ে। সেটা হচ্ছে আমাদের মান্নান বিশ্বাস সাহেব। মান্নান বিশ্বাস সাহেব আমাদের বলেছিলেন যে আউটসোর্সিং কর্মচারীরা যারা চাকরি করে সরকারি প্রতিষ্ঠানে, এরা হচ্ছে আলু এবং পটল বিক্রেতা, এদেরকে সরকারি প্রতিষ্ঠানে এনে চাকরি দিয়ে প্রতিষ্ঠানটাকে নষ্ট এবং ধ্বংস করে ফেলছে। সেই প্রতিবাদে আমরা ক্ষিপ্ত হই এবং আমরা সেটার প্রতিবাদ জানাই এবং সেই সময় মান্নান বিশ্বাসকে আমরা শহীদ মিনারে পাই, জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তখন আমরা তাকে প্রশ্ন করি, আপনি বললেন আমরা আলু পটলের দোকান থেকে উঠে এসেছি,
কিন্তু আমরা অনেকে এখানে মাস্টার্স পাস করা শিক্ষিত ছেলেরাও এখানে পিয়ন পোস্টে, অফিস সহায়ক পোস্টে আমরা কাজ করতেছি, আপনি কেন এই ধরনের বক্তব্য দিলেন? তখন সে সাথে সাথে ওই বক্তব্য তুলে নেয় এবং আমাদের ব্যানারে ঢুকে সে প্রথম বক্তৃতা দেন। সেই বক্তৃতার মধ্য দিয়ে উনি বোঝাতে চেয়েছিলেন যে মানবতার মা জননেত্রী শেখ হাসিনা মানুষকে বেকারত্ব দূর করবেন, এই মিথ্যা আশ্বাস দিয়ে আমাদের সবাইকে নিয়ে, আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে একটি নতুন করে তোমাদের দল, সেই দলকে একটা রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন না করলে তোমরা বিপদে পড়বে, এই ধরনের প্রলোভ দেখাইয়া সে আমাদেরকে নিয়ে একটা 2 বছরের জন্য রেজিস্ট্রেশন দেয়। সে নিজে তখন একটা কমিটি করে দেয়। সেই কমিটির দায়িত্বে পায় আনিস ভাই হচ্ছে সভাপতি, এবং আমাদের সাধারণ সম্পাদকের হিসাবে পদ পায় আমাদের জীবন ভাই। তো জীবন ভাই যখন পদ পায়, তার আচার ব্যবহার এবং তার নম্রতা ভদ্রতায় আমি মুগ্ধ হয়ে তখন তার সাথে একত্র ঘোষণা করি। হঠাৎ দেখি সেখানে আমাদের রমজান আলী টিটু ভাই সাধারণ সম্পাদক ছিল, সেখান পদ থেকে তাকে সরানো হয়। তখন যারা বরিশালের আমাদের জাহিদ ভাই, এই জাহিদ ভাই তারা ওই বরিশাল থেকে 12 থেকে 20 জন একটা প্রোগ্রামে ঢাকায় নিয়ে আসে। জাহিদ ভাই যাদের প্রোগ্রামে নিয়ে আসে তাদেরকে বানায় ফেলে সভাপতি, আর তারে বানায় ফেলে কর্মচারী মানে সদস্য। সেই প্রতিবাদে এবং আমি যখনই দেখলাম যে এখানে আওয়ামী লীগের একটা মানে আওয়ামী লীগের বলতে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের ছবি সহ এবং শেখ হাসিনার ছবি যখন তারা ব্যবহার করে, ব্যানার তৈরি করে, তখন থেকেই বলেছিলাম যে আমরা আউটসোর্সিং কর্মচারী, আমাদের কোনো দল নাই, আমরা কোনো দলের মাথা ছবি লাগাবো না, কারণ কর্মচারী, আমরা তো কর্মচারী, আমাদের কোনো রাজনীতি নাই। সেই কথা তাদের আমি বোঝাতে অক্ষম হই এবং রাগে আমি তাদের দল থেকে সরে যাই। দল থেকে যখন সরে যাওয়ার পরে বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমরা রাজপথে ছিলাম, আমরা রাজপথে আছি এবং রাজপথেই আমরা মনে করেছিলাম যে আমাদের দাবি বাস্তবায়ন হবে। বাস্তবে আমরা কি দেখলাম যে আমাদের দাবি তো দূরের কথা, আমাদেরকে অফিস থেকে বিভিন্ন ধরনের অন্যায় অত্যাচার জুলুম শুরু করে। তখন থেকেই আমরা বিপদগ্রস্ত হই। বিপদগ্রস্ত হওয়ার পরে আমরা ওই সময়ই ওই শেখ হাসিনার স্বৈরশাসকের আমলেই আমরা আন্দোলন সংগ্রাম করি। সেই আন্দোলনের সংগ্রামে আমাদের এখানে মজদুর পার্টির আমাদের লিডার, উনিও এই বিষয় জানে, আমাদের লাইভ দেখতেছেন, শামসুল আলম ভাই, উনি আমাদের লাইভে যুক্ত আছেন এবং বর্তমান গতকালকেও ওনাকে আমি দেখেছি যে বিএনপির একটা প্রোগ্রামে সে বক্তব্য দিচ্ছেন। আমি তখন তার কাছেও সহযোগিতা চেয়েছিলাম যে ভাই, এই শ্রমিক শ্রেণীর রাজনীতির জন্য শ্রমিক নেতারা যদি পাশে না থাকে তাহলে এই আন্দোলন হতে পারে না। এই আন্দোলন সফল হতে হলে আমাদের সবাইকে, যারা শ্রমিক রাজনীতি করে, যারা ট্রেড ইউনিয়ন করে, যারা হচ্ছে তাদের পাশে আমাদের থাকা উচিত। তখন ভাই আমাদের সাথে একত্র ঘোষণা করেন। তারপর হচ্ছে শ্রমিক জাগরণ মঞ্চের জাহাঙ্গীর আলম গোলক ভাই, সে আমাদের এই আন্দোলনের সংগ্রামে পাশে ছিলেন এবং আমাদের ব্যারিস্টার ওবায়দুল হক সাহেবও আমাদের এই শ্রমিক আন্দোলনের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা শুরু থেকেই বামপন্থী রাজনীতির সাথে আমি ছোটকাল থেকে জড়িত এবং সেই সময় আমি মনে করছি যে শ্রমিকদের মুক্তির একটা জায়গা হচ্ছে, সেটা হচ্ছে বাম রাজনীতি দল এবং বাম সংগঠন ছাড়া এ দেশের মানুষের কোনো মুক্তি নিয়ে আসবে না। সেই সময় শুরু থেকেই আমি যখন এটা করি তখন অনেকে আমরা হয়তো চিনেন নাই বা জানেন নাই, না জানার কারণে আপনারা আপনাদের এই মন গড়া মতন সংগঠন চালাইছেন। তো এই স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে সরে গেছে তখন এই স্বাধীনতা আউটসোর্সিং তখন বিলুপ্ত হয়ে গেছে।
কারণ অনেকে ইচ্ছায় অনিচ্ছায় এবং বিভিন্ন ধরনের সমস্যার কারণে, এবং আমরা আউটসোর্সিংরা যারা সাধারণ কর্মচারী তারাও তখন বুঝতে পারে যে আসলে কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের যুক্ত হওয়াটা সঠিক না। একসময় আমরা শাহবাগে একটা কর্মসূচি হয়, সেই কর্মসূচি আমরা মনে করি যে বর্তমান যে সরকার ক্ষমতায় এসেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যাতে বৈষম্য থেকে মুক্তি পাই সেই লক্ষ্যে আমরা তখন এই রাজপথে আবার আন্দোলন সংগ্রাম করি। তো সেই থেকে আপনারা জানেন যে পর্যায়ক্রমেই আমরা সবাই একটা ভালো একটা অবস্থান তৈরি করেছি, এবং আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করার কারণে আমরা সবাই তখন একটা ঐক্যবদ্ধ হয়ে তখন আন্দোলনের ডাক দিই। তখন কোনো আমাদের গ্রুপিং ছিল না, তখন কোনো আমাদের কারো ক্ষমতার লোভ ছিল না, তখন আমরা নিঃস্বার্থে হয়ে সবাই কাজ করেছি। আর এখন বর্তমান সময় এসে দেখলাম ওই শাহবাগের আন্দোলনের পর থেকে অনেকেরই ক্ষমতার লোভ, অনেককে মিথ্যা অপবাদ, অনেককেই বলা হচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হচ্ছে। বাস্তবে হচ্ছে একটা আউটসোর্সিং কর্মচারী হচ্ছে একজন পরিচ্ছন্ন কর্মী, একজন মালি, একজন কুকার, একজন প্লাম্বার, একজন ড্রাইভার। তাদের কোনো রাজনীতিতে যে বাংলাদেশের কোনো জায়গায় প্রভাব পড়বে বিষয়টা এরকম না। তো মিথ্যা একটা আশ্বাস দেওয়ার কারণ হচ্ছিল আমরা ভুল পথে আমাদের ধাবিত করেছে, সেই কারণ থেকে আমরা সবাই পরে এটা প্রত্যাখ্যান করি। এখন বর্তমান আমরা কি দেখতে পাচ্ছি, যে অনেকেই গোপন মিটিং করে, সেই গোপন মিটিং করে করে তারা একটা সিদ্ধান্ত নেয় যে কিভাবে তারা এখন আমাদের ইউজ করে, আমাদের ব্যবহার করে আবার ওই আমরা যে গত সরকারের আমলে যেই ধরনের আমরা স্লোগান দিয়েছিলাম, এখন বর্তমান আবার এই বিভিন্ন রাজনৈতিক দলকে আবার প্রভাবিত করে এই আউটসোর্সিংয়ের কর্মচারীদের ভাগ্য নিয়ে আবার কিছু লোক খেলার জন্য আবার উঠে পড়ে লেগেছে। তো সেই ক্ষেত্রে আমার থেকে মনে হয়েছে যে আমরা অরাজনৈতিক, আমরা জনগণের গোলাম, আমরা সরকারি কর্মচারী এবং সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমাদের একটা জায়গা, সেইটা হচ্ছে আমরা জনগণকে সার্ভিস দেব, আমরা অরাজনৈতিক। কিন্তু আমাদের যে দাবি, সেই দাবি বাস্তবায়ন করার জন্যই আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, আজীবন রাজপথে থাকব। আমরা যখন এই সরকারকে বোঝাতে পারি যে আমরা আসলে কোনো দলের না, আমরা কোনো দলীয় না, আমরা প্রকৃতপক্ষে একজন শ্রমিক, আমাদের যে অন্যায় অত্যাচার হচ্ছে সেই বিষয়গুলো আমরা যখন রাজনৈতিক কোনো নেতাদেরকে বলি, তখন সেই নেতারা ভুল বুঝতে পারে এবং আমাদের পাশে এসে দাঁড়ায়। আমাদের পাশে এসে কে কে দাঁড়ায় আমি সেটাও বলতে চাই। আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল সর্বপ্রথম আমাদের রাজিকুজ্জামান রতন ভাইকে যখন আমরা আমাদের দুঃখ কথা বলি এবং বলি যে আমরা ভাই ভুল পথে ছিলাম, আপনাদের দ্বারাই আমরা এখন একটু সঠিক পথে যেতে চাই, তখন রতন ভাই আমাদের সবাইকে নিয়ে এই যে ডক্টর ইউনূস সাহেব যে সংস্কার কমিশন করেছিল, সেই কমিশনের আহ্বানে আমরা সেই জায়গায় আমরা ৬৬টা মন্ত্রণালয়ের কর্মচারীরা প্রতিটা মন্ত্রণালয় থেকে ২ জন করে আমরা সেই সমাবেশে যুক্ত হই এবং আমাদের সকল ধরনের দুঃখ কষ্ট এবং আমাদের যে অসুবিধা সব কিছু আমরা যেখানে তখন বলার পর তখন তারা বলেছিল যখন আমরা শ্রম কমিশনে একটা রিপোর্ট দিব, সেই রিপোর্টের আমরা যাতে শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার পাই, বৈষম্য শিকার না হই, সেই রিপোর্টটা আমরা দেখছি বাস্তবে তিনি আমাদের সেইভাবেই উনি প্রকাশ করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আমরা কেন শ্রমিক নেতা বারবার পাল্টাচ্ছি। আমরা এক সময় কিছু লোক চলে যাচ্ছি রাজিকুজ্জামান রতন ভাইয়ের কাছে, আমরা কিছু সময় চলে যাচ্ছি প্রিন্স ভাইয়ের কাছে, আমরা কিছুক্ষণ সময় চলে যাচ্ছি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল সাহেবের কাছে, আবার কিছু লোক চলে যাচ্ছি জুনায়েদ সাকি সাহেবের কাছে। এখন আমরা যদি এই একটা জায়গায় না থাকতে পারি, আমরা যদি শ্রমিকরা আবার যদি একটা প্ল্যাটফর্মে আসতে না পারি, আমাদের দাবি কখনোই বাস্তবায়ন হবে না। আপনারা দেখেছেন
যে আমরা কর্ম এবং ঐক্য যখন মিলে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ফসলই হচ্ছে কিন্তু এই শ্রমিক শ্রেণীর যে আজকে 25-এর নীতিমালা, সেই নীতিমালা কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু তারপরে দেখতে পাচ্ছি কি, যে প্রত্যেকের ভিতরেই ক্ষমতার লোভ তাদের মানে পেয়ে বসেছে। কে বড় নেতা, কে কত বড় নেতা হতে পারে, কে এই আমাদেরকে মাথা ব্যবহার করে একটা বড় রাজনৈতিক দলে গিয়ে সেই দলের থেকে মনোনয়নপত্র কিনতে পারে, অথবা বলতে পারে আমি 6 লাখ 8 লাখ লোকের নেতা। আসলে এই ধরনের বিভ্রান্ত তৈরি করার কারণে আজকে যে আমরা বারবার যে শ্রমিক নেতাদের কাছে যাচ্ছি, আজকে সবার সাথে আমার কথা হয়েছে, সবাই বলেছেন যে তোমরা আমাদের ব্যবহার করতে চাও, তোমরা আমাদেরকে মিথ্যা কথা বলে আমাদের কাছে তোমাদের ফায়দা লুটতে চাও এবং তোমরা আমাদের ব্যবহার করতে চাও। তাহলে আজকে আমি এই লাইভের মাধ্যমে বলতে চাই, প্রিয় ভাইয়েরা আমার, যারা এই যে শুরু থেকে আপনারা আন্দোলন করে আসতেছেন, সেই আন্দোলনের আজকে কেন আমাদের এই 3টা ভাগে বিভক্ত হতে হয়েছে বলেন? একটা হয়েছে কল্যাণ, একটা হয়েছে ঐক্য, একটা হয়েছে দৈনিক মজুরি। এরকম তো ছিল না। তাহলে এই ষড়যন্ত্র কে করতেছে? এই ষড়যন্ত্রের পিছনে কারা? আজকে আমরা 3 দিন পরে বলেছিলাম যাদের চাকরি চলে গেছে তাদেরকে সবার কাগজ নিয়ে আসার জন্য, এবং সেই কাগজগুলো আমরা একটা জায়গাতে দিয়ে এই শ্রমিকদের যাতে চাকরি ফেরত পায় সেই কাজটা করতে চেয়েছি। কিন্তু সেই কাজটাও বিভিন্ন ধরনের বাধা এবং নাম প্রকাশ না করা, বিভিন্ন ক্ষেত্রে অসামাজিক এবং বিভিন্ন ধরনের মানে রহস্য এবং বিভিন্ন ধরনের ক্ষমতার লোভ আবার এই সবার মাঝে বিরাজমান হয়ে যাচ্ছে দিন দিন। শ্রমিকের চাকরি নাই, শ্রমিকের ঘরে বেতন নাই। আজকে শ্রমিকের নানান দিক থেকে ফোন আসে, তারা আত্মহত্যা করতে চায়, তারা ছেলে সন্তান নিয়ে। এই যে আমাদের একটা ভাই, নাম হচ্ছে শিমুল হক ভাই, উনি গতকাল থেকে কন্টিনিউ সে আমাকে বলে যাচ্ছে যে ভাই আমি খুব বিপদে আছি। আনিস ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছেন, সম্মানিত সভাপতি, আপনাকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। তো ফেসবুকে কিছু কমেন্ট পড়ে আপনাদের শোনাচ্ছি। নীরব কবিতা লেখছে আন্দোলনের খবর নাই, লাইভ করতে চায়। আসলে আন্দোলনের যে খবর নাই, কেন খবর নাই? আন্দোলনের তো খবর অবশ্যই আছে। আন্দোলনের জন্যই তো আমরা সবাই এক হয়ে কিন্তু আন্দোলনের ডাক দিয়েছি। কিন্তু পরবর্তী সময় আমরা কি দেখলাম, যে প্রত্যেকেরই ক্ষমতার লোভ, প্রত্যেকেই মনে করে যে আমি সবচেয়ে বড় নেতা। কিন্তু নেতা আপনার একটু পরে হন, কিন্তু এই শ্রমিকদের যে চাকরি চলে গেছে তাদের চাকরি কিভাবে আপনারা সবাই মিলে ফেরত দিবেন সেই উদ্যোগ না নিয়ে খালি আন্দোলনের ডাক দেন। সেই আন্দোলনে একজন ডাকলে বলে আপনি আসবেন না, আরেকজন বললে আপনি আসবেন না। এই কোন্দলের কারণে আজকে এই শ্রমিকদের যে মানে জীবন নিয়ে আপনারা খেলতেছেন, বা আপনাদেরকে প্রত্যেককেই কিন্তু আমি বলছি যে আসুন আমরা বিবাদ মানে দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে, ক্ষমতার লোভ ভুলে গিয়ে, কে সভাপতি, কে সাধারণ সম্পাদক, কে যুগ্ম সাধারণ সম্পাদক, কে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, এগুলা ভুলে গিয়ে যেই ভাইদের চাকরি নাই সেই ভাইদের কিভাবে আমরা চাকরিতে পুনর্বহাল করতে পারি। আজকে এক শ্রেণীর লোক অর্থাৎ ঠিকাদারের এজেন্ট বাস্তবায়ন করার জন্য আমাদের হয়েই অনেক মানুষ কাজ করতেছে, সেটা আমরা বুঝতেছি না। আমাদের ভিতরেই ঢুকে আছে এরকম ঠিকাদার, হাজারো ঠিকাদার। সেই ঠিকাদাররা মুখোশ পাল্টিয়ে ভালো মানুষের মুখোশ পরে উপরে বলে যে আমি ন্যায়ের পক্ষে, আমি সত্যের পক্ষে, কিন্তু বাস্তবে দেখেন তারা কিন্তু ন্যায়ের পক্ষও নাই এবং সত্যের পক্ষও নাই। শুধু তাদের ভিতর হচ্ছে ক্ষমতার লোভ। তাদের প্রত্যেকটা লোকের ভিতরে ক্ষমতার লোভটাই ব্যবহার করতেছে। সবাইকে বলবো যে ক্ষমতার লোভটা আপনারা একটু পরিত্যাগ করেন। 3টা দল এক হয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম করা যায়, কিভাবে আমরা এই মানুষগুলোরে উপকার করতে পারি, কিভাবে যে নীতিমালা, সেই নীতিমালা কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি,
এবং আরেকটি কথা বলতে চাই, প্রত্যেকটা নেতার সাথে আজকে আমার কথা হয়েছে, আপনাদের স্পষ্ট করে বলতে চাই, কারণ এই নেতাদের তো আমি পরিচয় করিয়েছি, সবার সাথে আমারই ভালো যোগাযোগ আছে এবং তাদের সাথে কথা হয়েছে। যদি তিনটা গ্রুপ যদি এক না হয়, কেউ অন্তর থেকে মন থেকে আমাদের সাপোর্ট করবে না। তাই সময় এখনই, আমরা সবাই পদ পদবি ভুলে গিয়ে, নিজের লোভ লালসার ভুলে গিয়ে, নিজের পকেট ভারী করার কথা ভুলে গিয়ে মানুষকে কিভাবে রাস্তায় আনবেন, কিভাবে ঐক্যবদ্ধ হবেন, কিভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে আপনারা যুক্ত থাকবেন এবং কিভাবে মানুষের মুক্তি দিবেন, সেই জন্য আসুন আমরা আরেকবার জাতীয় একটা জোট করি। সেই জোটে আমরা সব রাজনৈতিক দলের নেতাদের থাকবো, আমরা ব্যক্তিগত কোনো নেতার কাছে যাব না। আসুন অঙ্গীকার করি, যদি যায় আপনারা যাবেন না, কারণ আমরা অরাজনৈতিক দল, আমরা কোনো রাজনৈতিক না। আর যারা রাজনৈতিক নেতা, আজকে আমি নাম বলে বলছি, যে আমাদের প্রিন্স ভাই, রাজুকুজ্জামান রতন ভাই, সুলতান সাহেব, আনোয়ার ভাই, তারপরে ইসমাইল ভাই সহ যত ভাইয়ের আছে, তারা সবাই একটা প্ল্যাটফর্মে আসবে ইনশাল্লাহ। কিন্তু আমরা শ্রমিকরাও একটা প্ল্যাটফর্মে আসতে চাই। আমাদের মাঝে ডিবিডিসি থেকে মঞ্জু ভাই যুক্ত হয়েছেন, মঞ্জু ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভুল ত্রুটি হলে কমেন্টের মাধ্যমে বলবেন মঞ্জু ভাই। সেটা হচ্ছে, আমরা কি সুন্দর আন্দোলন করেছি দেখেন, একসাথে ঘুমাইছি, একসাথে খেয়েছি, একসাথে চলেছি, আমাদের আন্দোলনটা কত শক্তিশালী হয়েছিল। কিন্তু ঠিকাদারের এজেন্ট আমাদেরকে এই তিনটা গ্রুপে বিভক্ত করে দিয়েছে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারতেছি না। আমরা নিজেরাই ক্ষমতার লোভে, এবং আমি বড় হেডামালা, আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নেতা, এই পরিচয় দিতে গিয়ে আজকে এই আউটসোর্সিং কর্মচারীদের জীবন নিয়ে আপনারা খেলছেন। দয়া করে বলতে চাই, এই নাটক বন্ধ করেন। সভাপতি, সাধারণ সম্পাদক যা আছে সব বাদ করে সমন্বয় একটা কমিটি গঠন করা হোক। সেই সমন্বয় কমিটি এক নেতার কাছে যাবে। সেই এক নেতা বলতে আমরা সব নেতাদের একটা পরিষদ গঠন করব। সেই পরিষদের মধ্য দিয়ে সেই হৃদরোগ বিষয় কিছু বলেন। হ্যাঁ, হৃদরোগ হচ্ছে, তো আমাদেরও তো সবার হৃদরোগ আছে। বন বিভাগ থেকে যুক্ত হয়েছেন, পঙ্গু হাসপাতাল যুক্ত হয়েছেন। আমরা তিনটা দল চাই না, একটা দল, যার দল বাড়াতে, যাদের আমি মনে করি তাই প্রকৃতি ঠিকানা, তাই শুরু যখন করেছি দল দিয়ে আমরা শেষও করব। এটা দলের নাম বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সভাপতি আনিসুর রহমান আনিস ভাই আমাদের মাঝে যুক্ত হয়েছেন। আমাদের সম্মানিত, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের যখন বিপদের পাশে ছিল, আমরা জীবন ভাইকেও দেখতে পাচ্ছি আমাদের এই লাইভে যুক্ত হয়েছে। মঞ্জু ভাই কথাটা বলছে। মঞ্জু ভাই, এই যে আপনি কথাটা বললেন যে আপনাদের দলই হচ্ছে সেরা দল আর বাকি দলগুলো হচ্ছে মরা দল, বিষয়টা এই দ্বন্দ্বের কারণেই আমরা আজকে এই বিভাজন, আজকে এই ক্ষমতার লোভ, সংগঠনের লোভ। আজকে যদি কোনো কর্মচারী আপনাদের পাশে না থাকে, আপনার দল থাকবে? বরিশালের মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতাল, ধন্যবাদ। আজকে হাজার হাজার শ্রমিকের চাকরি চলে যাচ্ছে। মঞ্জু ভাই, আপনার কাছে প্রশ্ন, কয়জনের মানুষের চাকরি আপনারা ফেরত দিতে পারছেন বলেন? কে কোন দলের মানুষ? আমাদের দলও কি ফেরত দিতে পারছে? কেন পারতেছে না? আমাদের ঐক্য নাই। আমাদের ঐক্য না থাকার কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। সবাইকে, এই যে আরেকটা ভাইও কমেন্ট করছে, দয়া করে নাটক বন্ধ করুন। আমিও অনুরোধ করে বলতেছি, সবাই নাটক বন্ধ করুন। এই সাধারণ সম্পাদক, সভাপতি যে পদগুলো আছে, এই সবগুলো পদ বিনাশ করে আমরা একটা প্ল্যাটফর্মে আসতে চাই, আমরা জনগণের কাতারে আসতে চাই, আমরা অরাজনৈতিক একটা সংগঠন করতে চাই। আমরা এই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে এবং শক্তিশালী একটা দল বা একটা কর্মচারী সংগঠন আমরা তৈরি করতে চাই, যেই জায়গায় কোনো বিভাজন থাকবে না। যে আমাদের শ্রমিক ভাইদের যাদের চাকরি চলে গেছে, কিভাবে আমরা তাদের চাকরি ফেরাতে পারি। আমরা যদি এক হই, সব নেতারাও এক হবে। আমরা জনে জনে না দৌড়াইয়া
আমরা দয়া করে বলবো আমরা সবাই একত্রিত হতে চাই। তো ভৈরব পৌরসভা থেকে দেখছি, ধন্যবাদ। আমাদের আরেকটা ভাই বলছেন, প্রিন্স মিলন ভাই 11 মাসের বকেয়া বেতন। আর আজকে আমরা জুনে আরও অনেকজনেরই চাকরি চলে যাবে বলছে। তাহলে আমরা যদি এক না হতে পারি, এই যে যাদের বেতন বন্ধ, যাদের চাকরি নাই, যাদের চাকরি চলে যাচ্ছে, আগামীতে বাজেট অথবা নতুন করে ঠিকাদার টেন্ডার পেলে কি হবে বলেন ভাই? একটা সংগঠন চাই। হ্যাঁ, আমি এই আহ্বান জানাচ্ছি এই লাইভের মধ্য দিয়ে, আপনারা সবাই এই 3টা দলকেই বলবো, আপনারা সবাই একটা কাতারে আসেন। আগামীকাল আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় আমরা সবাই বসতে চাই। যারা না আসবেন, যারা মনে করবেন যে অহংকার আপনাদের ভিতরে আছে, যে তারা আসবেন না। আর যাদের অহংকার নাই, যাদের ক্ষমতার লোভ নাই, তারা অবশ্যই আগামীকাল এসে আপনারা সবাই মিলে আগামী আন্দোলন কিভাবে আমরা করতে পারি, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যাতে আমাদের দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরতে পারি। দেখেন, আনসাররা সফলতা পেয়েছে, গ্রাম পুলিশ সফলতা পেয়েছে, রিক্সা চালকরা সফলতা পেয়েছে, কিন্তু আউটসোর্সিং কর্মচারীরা এখন পর্যন্ত এই ঠিকাদারি প্রথা বাতিল করতে পারল না। এবং সচিব স্যারদেরকে একটু বলতে চাই, এরকম ষড়যন্ত্র চলছে, আগামীতে এই সচিবও হবে আউটসোর্সিং। বাংলাদেশে এই আউটসোর্সিংয়ের নামে এই দেশে যে যত সরকারি কর্মচারী আছে সব ধ্বংস করে ফেলবে যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি। এই দেশটাকে পঙ্গু করার জন্য এক শ্রেণীর লোক কিন্তু পায়তারা করতেছে যে আগামী দিনগুলোতে এই আউটসোর্সিংয়ের নামে নিয়োগ হবে। তখন একজন সচিব যদি আউটসোর্সিং হয়ে যায়, একজন আমলা যদি আউটসোর্সিং হয়ে যায়, তখন দেশটা কোথায় যাবে? বৃদ্ধ বয়স, আপনি যখন এখন যুবক, আমরা যখন যুবক আছি, আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, আমাদের যখন কাজ থাকবে না, চাকরি থাকবে না, যখন সন্তান আমাদের অবহেলা করবে, লাঞ্ছনা করবে, আপনারা যদি পেনশন না দেন, আপনারা যদি আমাদের চাকরির নিরাপত্তা না দেন, তাহলে কিভাবে আমরা তখন ওই বৃদ্ধকালে বসবাস করব বলেন? আমরা কি তখন বৃদ্ধাশ্রমে থাকব? আপনারা কি সরকারি বৃদ্ধাশ্রম চালু করতে চান? এই দেশটাকে বৃদ্ধাশ্রমে কি দেশ করতে চান? তাই বলছি যে শ্রম 2006 যে শ্রম আইন এবং আমাদের যে শ্রমিকের অধিকার, সেগুলো বাস্তবায়ন করতে হবে। দল শুরু হয়েছে একটি দিয়ে, আল্লাহর রহমতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ মানসিকদের একটি দল শেষ হবে, সেটা মাহবুর রহমান আনিস সাহেবের। এই যে দেখেন মঞ্জু ভাইয়ের যে কথাগুলো, আজকে তো সাধারণ জনগণ শুনছেন এই লাইভটা, যে তাদের ভিতরে যে কি ক্ষোভ, তাদের ভিতর কি অহংকার, তাদের ভিতরে যে কি ধরনের দলের গর্ব, যে এই দল ছাড়া এই আউটসোর্সিং কর্মচারীরা আর চলতেই পারবে না। আজকে যদি আউটসোর্সিং কর্মচারীরা আপনাদের প্রত্যাখ্যান করে, তাহলে আপনাদের ওই কল্যাণ নিয়ে আপনাদের টুস বিস্কিটের মতন ভিজায় খেতে হবে। কারণ আমরা এখন সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলতে চাই, কল্যাণ ঐক্য ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে কিভাবে শ্রমিকের দাবি বাস্তবায়ন করবেন সেটা নিয়ে আলোচনা করুন। অহংকার আপনাদের মতন কিছু লোকের কারণে আজকে এই 3টা গ্রুপে বিভক্ত হয়েছি আমরা নিজেরা, এবং আপনারা এক নেতার পিছনে দৌড়াচ্ছেন, আবার আরেক নেতার কাছে আসতেছেন ক্ষমতার লোভ পাওয়ার জন্য। আপনারা কতদিন নাগরিক পার্টির সাথে, মাজার ভাইয়ের সাথে আপনারা কতদিন তারে ছাড়া কিছু বোঝেন নাই। এখন মাজার ভাইকে ছেড়ে আপনার সাকিব ভাইয়ের কাছে গিয়ে সাকিব ভাইকে বোঝাচ্ছেন। আর মাজার ভাই কি রাগ করতেছে না? মাজার ভাই কি আমাদের উপর ক্ষোভ হচ্ছে কি হচ্ছে না? আমাদের প্রতি রতন ভাই রাগ হচ্ছে কি হচ্ছে না? আমাদের প্রতি ইসমাইল সাহেব রাগ হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই নেতাদের যে আজকে সাধারণ মানুষের কাছ থেকে আপনাদের
আপনাদের মতন লোকের কারণে তাদেরকে আজকে বঞ্চিত করছেন। আপনাদের মতন কিছু লোক আছে যারা মুখোশধারী শয়তান, যারা মানে উপরে ভালো, তারা দেখতে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের মতন কথাবার্তা বলে এবং মিষ্টি মিষ্টি কথা বলে, কিন্তু তাদের অন্তরের ভিতর আছে কালো কালি। সেই কালি ধুয়ে মুছে আসুন শ্রমিকের পক্ষে হয়ে কাজ করি, শ্রমিকের পাশে দাঁড়াই, আর অহংকার, জিদ, রাগ সব কিছু প্রত্যাখ্যান করেন। আপনারাই যে সর্বপ্রথম, তাইলে আপনারা কেন স্বাধীনতা আউটসোর্সিং তখন ব্যবহার করেছিলেন? আজকে ডাস্টবিনে নিক্ষেপ করে যেভাবে ফেলে দিয়েছেন, আবার ঠিক আরেক দিন দেখবেন এই আবার সময় আসলে তখন আবার এই কল্যাণকেও ডাস্টবিনে ফেলে দিবেন। আপনার এই আনিস এই কল্যাণকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল, এখন বর্তমান আবার নতুন কৌশল অবলম্বন করে ওই স্বাধীনতা আউটসোর্সিংরে এখন ডাস্টবিনে ফেলে দিয়ে আবার কল্যাণকে বুকে জড়িয়ে নিয়েছে। কয়েকদিন পর আবার স্বাধীনতা আউটসোর্সিংকে বুকে নিবে, আবার কল্যাণকে লাথি মেরে ফেলে দেবে। এইসব লাথালাথি বন্ধ করে আউটসোর্সিং কর্মচারীদের কিভাবে চাকরিতে ফেরত দিবেন, কিভাবে তাদের বেতন পরিশোধ করে দিবেন, এক প্ল্যাটফর্মে না আসলে আপনারা কিন্তু কোনো সময় দাবি বাস্তবায়ন করতে পারবেন না। আপনারা দেখেন গত মাসে মিটিং হওয়ার কথা ছিল যেই টেকনিক্যাল কমিটির, আজকে কেন মিটিং হলো না? কার জন্য মিটিং হলো না? কে বাধা দিয়েছে? কার স্বার্থ আছে? তাহলে সবাইকে বলতে চাই যে নিজেই সেরা, আমিই সেরা, এই কথাগুলো ভুলে যান। ভুলে গিয়ে আগামীকালকে আমাদের যেই একটা প্রোগ্রাম, আমরা যেই প্রোগ্রামটা আয়োজন করছি, সেই প্রোগ্রামটাতে আপনারা সবাই আসবেন। আর যদি আপনারা না আসেন, আমি আউটসোর্সিং ভাইদের বলবো এদেরকে প্রত্যাখ্যান করুন। এদের কথা কেউ শুনবেন না। এরা পকেট ভারী করার জন্য আপনাদের ঘুরাচ্ছে, আপনাদেরকে ঠকাচ্ছে। তারা কোনো ধরনের হিসাব দেয় না। তারা যে কত টাকা উঠে, কার পকেটে কত টাকা থাকে, কোনো প্রকাশ করে না। জনগণের কাছ থেকে ওই জানা যায় ওই কক্সবাজারের থেকে 4,000 টাকা আমার পকেটে ঢুকে যায়, ওই রংপুরের থেকে 3,000 টাকা আমার পকেটে ঢুকে যায়, ওই কুমিল্লার থেকে 2,000 টাকা আমার পকেটে ঢুকে যায়। খুব মজায় আছে তারা, সবাই মজার ভিতরে আছে যে আরে বাবা রে বাবা, চাইলেই তো টাকা পাওয়া যায়, চাইলেই তো সব কিছু করা যায়। তাহলে এই খেলা আর শেষ করা দরকার নাই, এই খেলা চলতে থাকুক। কত টাকা তুলছেন জাতির কাছে এখন পর্যন্ত বলতে পারছেন? ত্রাণের টাকাগুলো কি কেউ বলতে পারছেন যে ত্রাণের টাকা কতগুলো টাকা কার কাছে এখনও বর্তমান রয়েছে? তাহলে এগুলা ভুলে যান, সব কিছুর হিসাব দেন। জনগণের কাছ থেকে কে কত টাকা তুলছেন সেই টাকার তালিকা প্রকাশ করেন, অথবা আপনারা দায়িত্ব না পারলে দায়িত্ব থেকে সরে যান। সাধারণ কর্মচারী সাধারণভাবেই তারা আন্দোলন সংগ্রাম করবে, তাদের পাশে এই শ্রমিক নেতারা থাকবে। আপনাদের কারণে শ্রমিক নেতারা তাদের পাশে থাকে না। আজকে আমরা ইসমাইল ভাইকে প্রত্যাখ্যান করাইতেছি, তারে আমরা হারাচ্ছি, আমরা রতন ভাইকে হারাচ্ছি, আমরা প্রিন্স ভাইকে হারাচ্ছি, আমরা সুলতান সাহেবকে হারাচ্ছি, আমরা আনোয়ার ভাইকে হারাচ্ছি, আমরা সবাই একে একে করে আমরা সাকিব ভাইকেও কদিন পরে হারিয়ে ফেলবো। আজকে গতকালকে আপনারা দেখেছেন সাকিব ভাই কী জ্বালামাই বক্তব্য দিয়েছে আমাদের জন্য। তাইলে আজকে আমরা এই নেতাদেরকে কিন্তু নিয়ে খেলছি। আমরা এই নেতাদেরকে কিভাবে একত্রিত করে আগামী দিনগুলো একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে চাই এবং আমাদের যাতে স্বচ্ছতা থাকে সেই জায়গাটা তৈরি করতে চাই। আর বেশিক্ষণ বড় করা যাবে না, লাইভটা অনেক সময় হয়ে গেছে। আমি আগামীতেও আবার লাইভে আসবো ইনশাল্লাহ। এবং আপনি ভালো মানুষকে কি বলল সেটা বিষয় না, বলেন আপনি পরিকল্পনা বলেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আগামী দিনের পরিকল্পনা হচ্ছে যে সব দলকে একত্রিত হয়ে এবং আমরা একটা আউটসোর্সিং কর্মচারীকে একটা সুন্দর একটা কমিটি, অথবা কমিটি বলতে কি একটা আন্দোলন কমিটি, অথবা যে আমরা আর একটা সমন্বয় কমিটি করতে চাই। সেই কমিটি হবে একটাই কমিটি, আর বাকি নাম কারো থাকবে না। আর যদি কারো নাম থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর আপনারা আউটসোর্সিং ভাইয়েরা সবাইকে বলবো, আপনারা বোকার স্বর্গে কেউ বাস করেন না। আপনারা সবাই নিজের ঐক্যবদ্ধ হন এবং আমাদের যেই 2-3টা গ্রুপ আছে সেই গ্রুপ যদি একত্রিত না হয়, সবাইকে প্রত্যাখ্যান করে আপনারা নিজেদের দাবি বাস্তবায়নের জন্য রাস্তায় নামবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।
আর যদি কারো কমেন্ট থাকে তো সেটার উত্তর দিই আমি হয়তো কিছুক্ষণের ভিতরে শেষ করে দিব। আমি এখন শুধু আপনাদের কিছু প্রশ্ন পড়ব, সেই প্রশ্নগুলো পড়ে আমি শেষ করে দিব। হ্যাঁ, আপনি ভালো মানুষকে কি বলবো সে বিষয় না বলে আমি আমি আমার পরিকল্পনা বলেছি। আমি আমার পরিকল্পনা বলেছি যে সবাইকে এক কাতারে আসতে হবে। কোনো সভাপতি, কোনো সাধারণ সম্পাদক, রাজপথ, চেয়ার না, রাজপথ, রাজপথ ছাড়া কোনো আন্দোলন হবে না। চেয়ারের ক্ষমতাটা ছেড়ে দেন। আউটসোর্সিং কর্মচারীরা যখন চেয়ারটা আপনাদের টেনে নিয়ে যাবে তখন আপনারা এইভাবেই রাস্তায় নেমে আসবেন। ধন্যবাদ। হ্যাঁ, সকলে একত্রিত না হলে কখনোই লড়াইটা শেষ হবে না। যদি রাজপথে সবাই মিলে কাজ করেন। আচ্ছা, ঠিক আছে। বেশিরভাগই অফিসের 25-এর নীতিমালা। তারপর হচ্ছে আমাদের সোহেল ভাই যুক্ত আছেন। ভাইজান, ঠিকাদার ঘরে কি বাজার শেষ হয়ে গেছে? আপনারা কি আবার নতুন করে আমাদের নিয়ে আবার খেলা করবেন? এবার আমরা একেবারেই সেটা হতে দেব না। এই যে আমি আমার বক্তব্য, আমরা যে বক্তব্য দিতেছি, আমরা ঐক্যের কথা বলতেছি। মঞ্জু ভাই সবসময় এখন থেকে শুরু করে আপনি বারবার উস্কানিমূলক কথা বলতেছেন এবং বলতেছেন যে ঠিকাদার, আসলে ঠিকাদাররে কে আনছে? ঠিকাদারকে কে রাস্তা চিনাইছে? ঠিকাদারকে কে মানে বড় করছে? এর জন্য কে দায়ী? কারা দায়ী? আমরা আউটসোর্সিং কর্মচারীরাই দায়ী। কারণ আমরা মনে করি সহজ সরল মানুষ, আমরা মনে করি মনে হয় খুব ভালো মানুষ, মিষ্টি মানুষ দুনিয়াতে। তো আমরা একটু নিজেরা বুঝি না যে আসলে আমাদের নিয়ে কে কে খেলতেছে। তো আশা করব সব খেলাধুলা বন্ধ করে দেন, আর বন্ধ না করে দিলে আপনারা নিজেই বিপদে পড়বেন। ইদানিং সব রাজনৈতিক দলের নেতারা আমাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন যে আমাদের কোনো চরিত্র ঠিক নাই। আমরা ব্যবসার চেয়ে বেশি খারাপ হয়ে গেছি, যে যেখানেই যাচ্ছি সেখানেই মিথ্যাচার শুরু করছি। এবং আমাদের খলিল ভাই বলছেন আন্দোলনের বিকল্প নাই। খলিল ভাই, আন্দোলন ছাড়া তো আমরা এই 25-এর নীতিমালা তৈরি করতে পারি নাই। আন্দোলনই হচ্ছে মূল পথ, রাজপথ। ওই এসির বাতাস খেয়ে আর ওই যে পোটলা, ডক্টর ইউনূস সাহেবের ওইখানে গিয়ে পোটলা নিয়ে আসলাম, সেই পোটলা নিয়ে এসে আবার বলতেছি যে সর্বোচ্চ জায়গায় গিয়েছি। সর্বোচ্চ জায়গায় কি আপনি কথা বলতে পেরেছিলেন? সেখানে কিন্তু কথা বলতে পারেন নাই, ওই পোটলাটাই আপনি আনতে পারছেন। তাহলে সবারই আলুর দোষ আছে। তাহলে আমি কোনো দলকে ছোট করে দেখতেছি না। আমি আমার আউটসোর্সিং ভাইদেরকে বলতেছি, যাদের চাকরি নাই, যাদের বকেয়া বেতন, দ্রুত আপনারা ঐক্যবদ্ধ হন। আগামীকাল আমাদের যেই একটা জায়গা ঠিক করা হয়েছে সেখানে আসুন, আপনাদের মূল্যবান বক্তব্য দিবেন। আপনাদের বক্তব্য অনুযায়ী আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আবার রাজপথে থাকতে চাই। এই ডাক হবে শেষ ডাক, এই ডাকই হবে শেষ আন্দোলন। সেই বিজয়ের মিছিল নিয়েই আমরা ঘরে ফিরব। আমরা সবাইকে ঐক্যবদ্ধ করেই সেই আন্দোলনের ডাক দিতে চাই। দয়া করে মঞ্জু ভাইকে অনুরোধ করে বলছি এবং ফারুক ভাইকেও বলছি, আগামীকাল আপনারা আসেন। আনিস ভাইকেও বলছি, আপনারা আসেন, আমরা সবাই একত্রিত হই। আপনার অহংকার কমাতে হবে। আপনাদের অহংকারের কারণে আজকে শ্রমিকরা ধ্বংস হয়ে যাচ্ছে। জি, সেটা আমরা আউটসোর্সিং কাউকে নিয়ে খেলতে দিব না। আপনারা যদি সবাই আমাদের পাশে থাকেন, আমাদের বলতে কি, আমরা এখন কর্মচারীরা যারা আছি, আমাদের নিজেদের এখন বুঝতে হবে কেন আমাদের চাকরি এখন পর্যন্ত আমরা ফিরে পাচ্ছি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আগামীকাল আমরা বিকেল 3টায় যেই কর্মসূচি ঘোষণা করেছি আপনারা ফেসবুকে পেয়েছেন,
আশা করি আগামীকাল আপনাদের এসে মূল্যবান বক্তব্য দিবেন। আর যদি আমাদের ভুল ত্রুটি থাকে তাহলে সেটা আপনারা বলে দিবেন, আমরা শুধরে যাব। অহংকার পরিত্যাগ করি এবং কেন্দ্রীয়ভাবে সব বিভাগের আউটসোর্সিং জনবলের নিশ্চিত আগমন সহ ঢাকা ডাক দেন। আলহামদুলিল্লাহ, জয় আসবে। ঠিক জহিরুল ভাই আমাদের শিল্পকলা একাডেমির আমাদের ভাই আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আশা করতেছি যে আপনারা আগামীকাল সবাই আসবেন খোলা মাঠে, এবং খোলা মাঠে খোলা মনে আমরা আবার একবার ঐক্যবদ্ধ হতে চাই শ্রমিকের স্বার্থে। আমার যেই ভাই বোনগো চাকরি চলে গেছে সেই ভাইদের স্বার্থে অনুরোধ করে বলছি যে আগামী কর্মসূচিতে আপনারা চলে আসুন। আমরা সকল কিছু ভুলে গিয়ে আমরা কিভাবে শ্রমিকের পাশে দাঁড়াতে পারি সেই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের পাশে আছি, থাকব যতক্ষণ পর্যন্ত আপনাদের দাবি বাস্তবায়ন না করতে পারবো ততক্ষণ পর্যন্ত লড়ে যাব ইনশাল্লাহ। স্বাস্থ্য ডিপার্টমেন্টে যাদের চাকরি চলে গেছে তাদের বিষয়ে কিছু বলেন। চাকরি চলে গেছে, আপনারা সবাই বেশি বেশি আমাদের সাধারণ সম্পাদকের লাইভটা শেয়ার করবেন। ধন্যবাদ খলিল ভাই। বিষয়টা হচ্ছে যে যাদের চাকরি চলে গেছে তাদের জন্য একটা উদ্যোগ আমরা নিয়েছি। সেই উদ্যোগটা আমরা সবাই মিলিয়ে নিতে চাই। আমরা সবাই সব নেতাদের একটা প্ল্যাটফর্মে কিভাবে নিয়ে আসতে পারি, এই প্ল্যাটফর্মে সব নেতাদের নিয়ে এসে সর্বপ্রথম যাদের চাকরি চলে গেছে তাদেরকে এই মে মাসের ভিতরে আমরা কিভাবে তাদের যোগদান করতে পারি সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। কিভাবে আমরা এই ভাই বোনদের চাকরি ফেরাতে পারি, এর জন্য কত বড় আন্দোলন করা দরকার আমরা সেটা করতে চাই। যদি এরকম এক মনে করেন তাহলে অবশ্যই মুগদা মেডিকেলের ব্যাপারে কিছু বলেন। মুগদা আমাদের সর্বপ্রথম কর্ম থেকে যাদের ছাঁটাই করা হয়েছে, এই পরিচালক একজন মানে এতই ভদ্রলোক, সে বলে ঠিকাদার যদি থাকে আমরা আসবো না, তাই আপনারা ঠিকাদার বয়কট করেন, আমরা আপনাদের পাশে আছি। মঞ্জু ভাই, আবারও আপনাকে বলতেছি বড় ভাই, আপনি মানুষটা খুবই সহজ সরল মানুষ। আপনি আসলেই শ্রমিকের জন্য কষ্ট করতেছেন। আপনার প্রতি আমার ভালোবাসা কখন জন্মাইছে, আপনি যেইভাবে শ্রম দিছেন, আপনাদের শ্রমের কারণেই এই আমাদের যে অমরণ অনশন, সেই অনশনে সবচেয়ে আপনার এবং ফারুক ভাইয়ের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। আমাদের ওয়াসারের জান্নাত ভাইয়ের ভূমিকা, আমরা অনেকের ভূমিকা রাখছি। আসলে আপনি যে কথাটা বলতেছেন, আমরা যদি সবাই এক থাকি তাহলে কোনো ঠিকাদার তার ঠিকাদারি এজেন্ট বাস্তবায়ন করতে আমরা দিব না। মঞ্জু ভাই, আমি কথা দিলাম আপনাকে, কোনো ঠিকাদারের এজেন্ট আপনাদেরকে নিয়ে খেলতে পারবে না। আমি ইকবাল বেঁচে থাকা পর্যন্তই কোনো ঠিকাদারকে নিয়ে খেলতে দিব না। কারণ কোনো ঠিকাদারের যেই চাল, সেই চাল আমরা বাস্তবায়ন হতে দিব না। দয়া করে আপনারা একটা প্ল্যাটফর্মে চলে আসুন। কে ঠিকাদার, সেই ঠিকাদারকে আমরা মোকাবেলা করব ইনশাল্লাহ। আমরা আবার একটা জোট করতে চাই, সেই জোটের মধ্য দিয়েই দেখবেন ঠিকাদার বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। মঞ্জু ভাই, শেষ করে দেই, আপনার শেষ কমেন্টের আশায় রইলাম। আপনি যাতে আগামীকাল আসেন, সেটা আপনার এই লাইভে যারা আছে বা পরবর্তী সময় যারা আছে সেটা যাতে দেখে যে না, মঞ্জু ভাইয়ের কাছ কথা রেখেছে। এবং আনিস ভাইকেও বলতে চাই, আনিস ভাই আপনি আমাদের মুরব্বী, আপনি আছেন আমাদের তাজ, আমাদের মৌকুট, আপনি আমাদের মাথা। আমরা আপনারা সবসময় মাথার উপরে রাখব, কারণ আপনি শুরু থেকে আমাদের যেই পরিমাণ শ্রম দিয়ে গেছেন এই আউটসোর্সিংয়ের ঐক্যবদ্ধর জন্য, আপনার সরলতাই হচ্ছে আপনার সবচেয়ে দুর্বল জায়গা। অনেকেই আপনাকে নিয়ে ব্যবহার করতে চায়, খেলতে চায়, কিন্তু মানুষ হিসেবে আপনি একদম সহজ সরল মানুষ। সেই কারণেই হয়তো আপনি এত বিপদগ্রস্ত হচ্ছেন। তা আশা করব
আপনি সব কিছু ভুলে গিয়ে আপনি এই শ্রমিকদের পাশে এসে দাঁড়ান। এবং আমি রফিক ভাইকেও বলবো, আপনি সবাইকে এক করে আমরা একটা প্ল্যাটফর্মে এসে আন্দোলন করতে চাই। আর কেউ বিভাজন তৈরি করতে চাই না। শুধু একটা একটা নাম নিয়ে দেখেন, 5টা নাম নিয়ে এই গ্রুপটা আবার 2টা বিভক্ত হয়ে গেল। এই ভুল ডিসিশনের কারণে আপনারা 4 জনের নাম দিলেন আর কল্যাণের থেকে ঐক্য থেকে 1 জনের নাম দিলেন, সেটাই তো শুরু হয়ে গেল অন্যায়। আনিস ভাই আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের জীবন ভাই আমাদের শ্রদ্ধাভাজন। আমাদের দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে পরিস্থিতির কারণে হয়তো আমরা জীবন ভাইকে পাচ্ছি না, জীবন ভাইয়ের চাকরি নাই এবং সে আমাদের না থাকলেও কিন্তু তার এই সংগঠন গড়ার পিছনে অনেক অনেক কষ্টের অবদান আছে, সেটা আমরা অন্তত স্বীকৃতি পর্যন্তই তারে দিতে চাই। আমাদের শিশিরের অবদান আছে, কিন্তু আমরা কোনো একটা কারণে দেখা যাচ্ছে যে আমরা এই বিভাজন তৈরি করে ফেলছি। আমাদের মুকুল দাদাও এই লাইভটা দেখতেছেন, তো মুকুল দাদাকে ধন্যবাদ যে আপনি এটার প্রতিষ্ঠাতা বলতে, যে আপনি শুরু থেকেই এই সবাইকে এই একত্ববদ্ধ করেছেন। আপনি একটা কমিটি করার কারণেই আজকে মানুষ আশার আলো দেখতে চায়। তেল বেশি হয়ে যাচ্ছে না, তেল যারা শুরুতে ছিল সবাইকেই বলতেছি যে তেলের কোনো বিষয় না খলিল ভাই, যে তেল মারলেও যদি শ্রমিকের মুক্তি পায় তাহলে প্রয়োজনে আমি তেলই মারব। যদি তেল মাইরা যদি আমি 3টা দলরে এক করতে পারি তাহলে তেলের জায়গায় পেট্রোল দিব, গ্রিজ দিব, অয়েল দিব, প্লেন চলায় যে দামি অয়েল সেটা দিব, দিয়ে হলো আমি 3টা দলকে এক করে আমরা যে একটা আন্দোলন ডাক দিতে চাই, সেই আন্দোলনই হবে জীবনের শেষ আন্দোলন। সেই আন্দোলনই হবে আমাদের মুক্তির আন্দোলন, সেই আন্দোলনই হবে শ্রমিকের মুক্তির আন্দোলন। এবং সব নেতাদের আমি এক করার চেষ্টা করতেছি, সব নেতারাও এক হবে, আমরা কর্মচারীরাও এক হব। তা আগামীকালকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা সফল করবেন সবাই, এই আশা বক্তব্য রেখে আমি আমার জায়গা থেকে আজকে লাইভটা শেষ করলাম। আপনারা যুক্ত হয়েছেন এর জন্য ধন্যবাদ। আরও যদি কিছু কথা থাকে আমি পরবর্তী আগামীকালকে লাইভে এসে আমরা আবার এটার ব্যাখ্যা দিব। আগামীকালকে সমাবেশে সবাই আসবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, এক হও, লড়াই করো। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে বলতে চাই যে মান অভিমান ভুলে গিয়ে কিভাবে আন্দোলন সংগ্রাম করা যায় সেদিকে খেয়াল করবেন। যারা এক হতে দ্বিমত পোষণ করে তাদের ভেতরেই তো সমস্যা। অল্প কটা দিন সময় দেন ভাই আমাদের, আমরা সবাইকে ডাকবো। যে এক না হবে, কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, সেটা দেখার বিষয় না। আমি আউটসোর্সিং চাকরি করি, ঠিকাদারের বিরুদ্ধে আমরা লড়াই করতেছি। আমাদের আন্দোলন সংগ্রাম যদি কোনো ঠিকাদার থাকে তাহলে তো মনে হয় ঠিক আছে। আপনি খুব সুন্দর কথা বলছেন মঞ্জু ভাই, আমরা যদি এক থাকি তাহলে ঠিকাদারি এজেন্ট বাস্তবায়ন হতে পারবে না। মঞ্জু ভাই দয়া করে সবাইকে এক হলে ঠিকাদার এমনি ভ্যানিশ হয়ে যাবে। তো সেই আশা বক্তব্য রেখেই শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও। আগামী দিন দেখা হবে রাজপথে, আগামী আন্দোলনে। এই আন্দোলনই হবে আমাদের জীবনের শেষ আন্দোলন।